রহস্য, সাসপেন্স, থ্রিলার এই ধরনের ভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমার এই চ্যানেল প্রহেলিকার ধোঁয়াশা। নিয়মিত এই ধরনের গল্প উপভোগ করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। শুরু করছি আমার আজকের গল্প, দেবদত্ত চট্টরাজের লেখা দেবতা নই আমি অসুর। হে নন্দদুলাল, এ আপনার কেমন লীলা, যেথা আপন ভ্রাতাকে গোপন করিতে হয়। আপনার হঠাৎ একটা বিষম খেয়ে জোর কেসে ওঠে প্রভাত। কাট কাট, আচ্ছা মুশকিলে পড়া গেল তো মশাই। বলি, এই যে ছোকরা, বলছি থিয়েটার কি এই প্রথম নাকি? আগে হ্যাঁ স্যার। আরও কিছু বলতে যাওয়ার আগেই আবার সে বিষম খেয়ে প্রায় নাকের জলে চোখের জলে হয়ে যায়। সোনালি রঙের ফ্রেমের চশমার ভেতর থেকে ডিরেক্টর ত্রিনাথবাবু তখন সুচারু দৃষ্টিতে প্রতাপকে জরিপ করছেন। ছেলেটা দলে নতুন, তারপর আবার এসেছে ওই কোনো এক নাম না জানা গাঁ থেকে। তাই প্রথম যেদিন সে আসে সেই দিনই মুখখানা পানসে হয়ে গিয়েছিল ত্রিনাথবাবু। অবশ্য তিনি প্রথম থেকেই বেশ বাধাও দেন, কিন্তু তাতে সেরকম বিশেষ কিছু সুবিধা করতে পারেন। এই থিয়েটার গ্রুপের গত বছর একটা ওয়ার্কশপে এই ছেলেটা নাকি বিভীষণের রোলে পুরো ফাটিয়ে দিয়েছিল। থিয়েটার গ্রুপের ম্যানেজিং বডিতেও নাকি সে কথা পৌঁছে যায়। তারপর আর সোজা ওই বল্লভপুর থেকে মহানগরের সেরা থিয়েটার গ্রুপ শাম্বতে এন্ট্রি। ভাবা যায়? তবে ছেলেটা যে মোটের ওপর খারাপ না সে কথা তিনিও ভালোই বোঝেন, কিন্তু এমন সম্ভব কি করে? আজ অবধি কোনো অভিনেতা তার কাছে অভিনয় না শিখে এই থিয়েটার গ্রুপে চান্স পায়নি। লক্ষ লক্ষ টাকা দিয়ে নামি দামি সব একাডেমিতে হত্যে দিয়ে পড়ে থাকলে তবে গিয়ে পাওয়া যায় শাম্ব থিয়েটারের একটা ছোট্ট রূপ। আর এই ছোকরা কিনা, কিন্তু কিছু বলাও যাবে না। থিয়েটারের যা অবস্থা, তাতে করে শ্রীকান্ত আগরওয়ালের টাকা ছাড়া আজ শাম্ব হয়তো হেরিটেজ হয়ে যেত এতদিনে। লোকটা অসম্ভব থিয়েটার ভালোবাসে, তাই আজও ত্রিনাথবাবু তার সৃষ্টিকে বাঁচাতে পেরেছেন। তবে এই আগরওয়াল একদিন ওয়ার্কশপে গিয়ে কি যে এমন দেখলো ছেলেটার অভিনয়, তা তিনি আজও ভেবে পান না। ফিরে এসে নাকি বলে দিয়েছেন, ত্রিনাথবাবু একটু লেরকা আছে, আহা কি অভিনয় করে, একদম নেচারাল, আমি অমন একটাও দেখিনি। ত্রিনাথবাবু সেদিন মুচকি হেসে মনে মনে ভেবেছিলেন, ও কটাই বা থিয়েটার দেখেছেন। কিন্তু তারপরেই সেই কথাটা পেরেছিলেন ভদ্রলোক। আচ্ছা ত্রিনাথবাবু, আপনি তো একটু থিয়েটার করবেন বলছিলেন না? কি যেন নামটা ছিল? হ্যাঁ মনে পড়েছে, কৃষ্ণা সোহাদার। আরে না না, সোহাদার নয়, ওটা সহোদর, মানে হলো গিয়ে ভাই, কৃষ্ণের ভাই। এক গাল হেসে শ্রীকান্ত আগরওয়াল বলেছিলেন, ওহি ওহি ওহি, তা সহোদর বানান না? চক্ষু চড়ক গাছ করে ত্রিনাথবাবু জিজ্ঞাসা করেছিলেন, কাকে? বহি আমার সে পছন্দের লেরকাটাকে। তারপর হাত দুটো পরম ভক্তিতে জড়ো করে বলেছিলেন, আহা কৃষ্ণার ভাই বলরাম, দারুণ মানাবে। শ্রীকান্ত আগরওয়ালের মুখের প্রশস্ত হাসিটার মধ্যে এতটাই জোর ছিল যে ত্রিনাথবাবু আর কিচ্ছু বলে উঠতে পারেননি। কিন্তু তিনি নিজের ভাষা হারিয়েছিলেন। তার সারা জীবনের স্বপ্ন হল কৃষ্ণ সহোদর। এই থিয়েটারটা তিনি মঞ্চস্থ করে 2 হাত দিয়ে কুড়োতে চান আপামর মানুষের ভালোবাসা। তার নাম অমর হয়ে রয়ে যাবে এই যাত্রার হাত ধরে।
তাই এর নাট্যরূপ, সংলাপ, শব্দচয়ন থেকে শুরু করে এর কাস্টিং যে তার আগেই ভাবা হয়ে গেছে, সেটা কি আর উনি জানেন? এই রোল যে করবে, সে যে রাতারাতি হয়ে উঠবে বাংলার সেরা স্টার, তিনি সে কথা ভালোভাবেই জানেন। সেই জন্যই তো এই থিয়েটারের আসল চরিত্র তিনি বহু আগেই ঠিক করে ফেলেছেন। সারাটা জীবন তিনি রোল শুধুমাত্র যোগ্য ব্যক্তিকেই দিয়েছেন, কারণ অভিনয় তার কাছে একটি সাধনা। চিরটা কাল রূপলী পর্দার মোহ, যশ, খ্যাতিকে উপেক্ষা করে আঁকড়ে বেঁচে আছেন এই থিয়েটারকে ঘিরে। কিন্তু এবার এতে একটি ব্যতিক্রম আছে। প্রৌঢ়াবস্থায় এসে যেন তার ধ্যান ভঙ্গ হয়েছে। তার মনেও এসেছে লোভ। এই লোভ দুর্দমনীয়। এই লোভ যশের, এই লোভ অর্থের। সারা জীবন অক্লান্ত সাধনার পরেও তিনি মনে করেন একমাত্র তিনিই রয়ে গেছেন ব্রাত্য। কেউ মনে রাখেনি তাকে। পুরস্কারের ভাগ্যেও বেশ একটা কিছু জোটেনি। অথচ সবাই জানে যে ত্রিনাথবাবু কতখানি যোগ্য সেই সব পুরস্কারের। এদিকে তো থিয়েটারের অবস্থাও খুব একটা ভালো না। যে কোনোদিন সেটা বন্ধ হয়ে যেতে পারে। তখন তখন কি করবেন তিনি? সে কথা মনে আসতেই গলাটা শুকিয়ে আসে তার। অবশেষে উপায় না দেখতে পেয়ে জীবনে প্রথমবার নিজের নৈতিকতার সাথে আপোষ করেছেন তিনি। বলরামের রোলটা টাকার বিনিময়ে বিকিয়ে দিয়েছেন বিখ্যাত ডায়মন্ড জুয়েলারির দোকান ভৌমিক ব্রাদার্সের কর্ণধার অলোক রঞ্জন ভৌমিককে। ছেলেকে যে সুপারস্টার হতে দেখাটা বাবার অবসেশনে দাঁড়িয়ে গেছে, সেটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন। কিন্তু এখন তিনি কি করে এর থেকে পরিত্রাণ পাবেন? এই সব লোক যে খুব সুবিধার নয়, তা তিনি হাড়ে হাড়ে বোঝেন। তাই তো সেদিন শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থেকেও ভয়ে ওনার প্রাণ শুকিয়ে গিয়েছিল। মাথায় জমেছিল বিন্দু বিন্দু ঘাম। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমানে থিয়েটারের হর্তাকর্তার এই অবস্থা শুনে অলোকরঞ্জন ভৌমিক তো হেসেই আধমরা। অনেক কষ্টে তারপর নিজের হাসিতে খানিক নিয়ন্ত্রণ এনে তিনি একটা সিগারে বার কয়েক জোরে টান মারলেন। তারপর কেটে কেটে বলেছিলেন, আপনাকে সম্মান করি ত্রিনাথবাবু, তাই আজ প্রথমবার বলে সেরকম কিছু বলছি না। তবে জেনে রাখুন, অল্পেশ যদি রোলটা না পায়, তাহলে আপনি যে আর থিয়েটার করার মতন অবস্থায় থাকবেন না, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত থাকুন, বুঝলেন? একটা বদ্ধ ঘরে বসে ত্রিনাথবাবু সেদিন যেরকম অপমানিত হয়েছিলেন, তার পুরো জীবনে কখনো তা হয়নি। কিন্তু আকস্মিক এই বিপুল অর্থালাভ তার মনেও লোভের শ্যাওলা জমিয়েছিল। উল্টে সব হারানোর ভয়ে তার মনে তখন জন্ম নিয়েছিল এমন এক ঈর্ষা, যা তাকে এই গ্রামের ছেলেটির আপ্রাণ চেষ্টা বা পরিশ্রম কোনোটাই চোখে পড়তে দেয়নি। এ যেন অর্থলোভের চাল সে, যা তার একদা বিচক্ষণ দৃষ্টিকে পুরো দস্তুর ঢেকে ফেলেছিল। ত্রিনাথবাবু একটা হুংকার ছাড়লেন, বাইরের একটা ছেলে এসে কিনা একেবারে মেন রোলে। যদিও এই ব্যাপারটা অনেকেরই দৃষ্টিকটু লাগছিল, তবে ত্রিনাথবাবুর এই হুংকার যেন সেই ঈর্ষাতে ঘৃতাহুতি দিল। থিয়েটার টিমের মধ্যে থেকে গুজগুজ ফুসফুস শব্দ যেন সুর চড়ালো। খানিক গলা ঝেড়ে নিয়ে সাত্তকী বলে উঠল, স্যার, বাইরের ছেলে নিলে এটাই হয়। এরা তো আর কোনো কিছু শেখেনি, সবটাই ওই শখের বশে। আপনার কাছ থেকে যেমন আমি এতদিন। সুযোগ বুঝেই যেন সে তেল দিতে শুরু করেছে। এই দেখে ত্রিনাথবাবু খানিক স্বমহিমায় ফিরে এলেন। খানিক জোর গলায় তার উদ্দেশ্যে বললেন, হ্যাঁ তা বই কি, আমার কাছে নেই নেই করে বছর সাথে কাটালে, কিন্তু কই
শিখলে কি কিছু? আজও তো একটা মনোলগ মুখস্থ হয় না, আবার বড় বড় কথা। সাত্তকীর মুখখানা নিমেষে নিষ্প্রভ হয়ে গেল। সে মাথা নিচু করে নিজের জায়গায় ফিরে এলো। ত্রিনাথবাবু এবার চোখ দুটো ছোট ও তীক্ষ্ণ করে এগিয়ে গেলেন প্রভাতের দিকে। একবার আপাদ মস্তক জরিপ করে তিনি দেখলেন অপমানটা হয়তো একটু বেশিই করা হয়ে গিয়েছে। মাথা নিচু করে ছেলেটি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, আর ওর ডান হাতের কোড়ে আঙুলটি থেমে থেমে কাঁপছে। ত্রিনাথবাবুর যেন বুকটা হঠাৎ কেঁপে উঠল। আজ থেকে সেই 27 বছর আগের কথা তার নিমেষে মনে পড়ল, যখন নিদারুণ থিয়েটার থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। কি অপমানটাই না হতে হয়েছিল তাকে! কিন্তু সেবার তার অপমানটা হৃদয়ে আঘাত করেনি, কারণ তখন তিনি থিয়েটারকে ভালোবাসতেন। নাটক যে একটা শিল্প, এ যে একটা সাধনা, নবীনের ভুল হওয়া তো স্বাভাবিক, তাই না? তিনি সুযোগ পেয়েছিলেন এবং নিজেকে আজ থিয়েটারের সেরা পরিচালকও করতে পেরেছেন। কিন্তু আজ কি তিনি এটা ঠিক করছেন? কোথায় তার সাধনা? কোথায় সেই শিল্পের প্রতি প্রেম? সব কি তাহলে কর্পূরের মতন টাকার নেশায় উবে গেল? নিজের অন্তরাত্মা হঠাৎ কেঁপে উঠল। মনে মনে ভাবলেন, এ ছেলে একলব্যের জাত, এদের গুরু লাগে না। ভীষণ মানসিক টানাপোড়েন চলছিল তার মনে। ইতিমধ্যে ঘরে প্রবেশ করল এক নতুন স্বর। মে আই কাম ইন? ইংরেজিতে সম্ভাষণ ত্রিনাথবাবু মোটেও পছন্দ করেন না, আর বাংলাতে বেশি করে কথোপকথনে রয়েছে বেশ কড়াকড়ি। তাই এই নতুন গলাটি শুনে স্বভাবগতভাবেই বাকিরা ভেবেছিলেন এই বুঝি গর্জন হলো বলে। কিন্তু না, নিমেষে আঁখি লাল করে গর্জন করার আগেই যেন তার তেজ নিমেষে নিষ্প্রভ হয়ে গেল। ঘরের ভিতর তখন একটি যুবকের প্রবেশ ঘটেছে। বেশ সুপুরুষ ও আধুনিক তার পোশাক পরিচ্ছদ। একখানা স্কিন ফিট টি শার্ট, সাথে মাউস কাট জিন্স পরে সেই যুবকের মুখখানা বেশ উজ্জ্বল। সকলের প্রত্যাশাকে উপেক্ষা করে ত্রিনাথবাবু সেই যুবককে কোনরূপ ধমক ধামক না দিয়েই এগিয়ে গেলেন, এবং এগিয়ে গেলেন বেশ আনন্দেই। তারপর সবার দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, এই যে সবাই শোনো, এই হলো আমাদের থিয়েটারের শেষ সদস্য অল্পেশ ভৌমিক। তবে কানাঘুষো তো আর লুকোনো থাকে না, তাই দিন কয়েকের মধ্যেই একথা চাউর হয়ে গেল যে অল্পেশ ভৌমিক হলো গিয়ে আসল নায়ক। এই ছেলে এসেছে বলরামের পাঠ করতে, তাই সবাই যে যার নিজের পাঠে মনোনিবেশ করতে লাগলো। সাথে একটা অকৃত্রিম চাপ ঘন হতে লাগলো প্রভাতের ওপর। সুযোগ পেলেই সবাই যেন তাকে উত্ত্যক্ত করতে লাগলো এই নিয়ে। কেউ কেউ তো ওকে দেখে আড়ালে বলতে লাগলো, আহা, আমাদের প্রভাতের আলো যে অল্পেতেই নিভে গেল গো। কিন্তু প্রভাত সেসবে কষ্ট পেলেও দমল না। আর সে দমবেই বা কেন? এই সুযোগ যে তার কাছে সব কিছু। তার বাড়ির অবস্থা ভালো নয়, তা সত্ত্বেও সে যেন স্বপ্ন দেখছে খুব বড় হওয়ার। পাড়াপড়শিদের মুখের সেই বিকৃত উক্তি কটূক্তি উপেক্ষা করে সে যে ঝাঁপ দিয়েছে এই দুর্দমনীয় আলোকিত দুনিয়ায়। তবে সে অর্থলোলুপ নয়, সে ভালোবাসে অভিনয়, যেমনটা বছর 23-এ ত্রিনাথবাবু একদা ভালোবাসতেন। এদিকে থিয়েটারের রিহার্সাল বেশ জোর কদমেই চলতে লাগলো। সাথে সাথে কথাও স্পষ্ট হতে লাগলো যে প্রভাত কোনো আনাড়ি নয়। হতে পারে তার কাছে এই বিষয়ে কোনো পড়াশুনো নেই, কিন্তু তার আবেগ যেন অভিনয়ে এক অন্য মাত্রা এনে দিচ্ছিল।
প্রভাত শুধু একটা জিনিসই জেনে এসেছে, আর তা হলো অভিনয় হলো অভিব্যক্তির বহিঃপ্রকাশ। এই জিনিস সাধনার ফল, আর চাই নিজেকে উজাড় করে দেওয়ার ক্ষমতা। অভিনয়ের জন্য সর্বশান্ত হওয়া সবার কাজ নয়। এই জিনিসটি কোটিতে কারোর কারোর মধ্যে থাকে। হালকা নীল আলোয় রিহার্সালের মহড়া চলছে, তবে গরিব মথুরাবাসীর রোলে অল্পেশের সামান্য একটা ডায়লগ বলতে যেন গলদঘর্ম অবস্থা। সেই দেখি ইতি উতি ফিক ফিক হাসির রোল উঠেছে দলে। ব্যঙ্গ করে কেউ একজন অন্ধকার থেকে বলে উঠল, আহারে, ভৌমিক নন্দনের মুখে তো রাস সরে না। সাথে সাথে মঞ্চ জুড়ে দম ফাটা এক হাসির ঝড় বয়ে গেল। রেগে অপমানে মুখখানা তখন লাল হয়ে উঠেছে অল্পেশের। আর তারপরেই সেই আবেগের বিস্ফোরণ। বাবার কাছে সে আগেই জেনেছিল এই থিয়েটারের নায়ক সেই হবে, আর কিনা সেখান থেকে একেবারে সাইড রোল, তাও কিনা মোটমাট 20 মিনিটের। বেশিরভাগ ডায়লগ তার মধ্যে কৃষ্ণ বলরামের কাছে আরতির। না, এটা হতে পারে না। সে নায়ক হতে চায়, এমন সুপুরুষ ছেলে কিনা সাইড রোলে। তবে কিসের জন্য এই 50 লক্ষ টাকা? রাগে দাঁত কড়মড় করে একদম অপ্রত্যাশিতভাবে সে খেঁকিয়ে উঠল ত্রিনাথবাবুর উপর। এটা কোনো রোল হলো? এই রোল আমি করব না। জানেন আমি কে? ভৌমিক ব্রাদার্সের একমাত্র উত্তরসূরি। কথাটা মাথায় থাকে যেন। রাগে অগ্নিশর্মা হয়ে সেই ছেলে তখন তর্জনী তুলে রীতিমতন হুঁশিয়ারি দিচ্ছে ত্রিনাথবাবুকে। সবাই মুহূর্তের মধ্যে চুপ। ত্রিনাথবাবুও বদমেজাজি লোক। বাইরে নাকি লোকজন বলে বেড়ায় অনেক বড় বড় স্টারকেও নাকি তাদের থিয়েটার জীবনের প্রাথমিক দিনে খুব বেইজ্জত করেছেন তিনি। এমনকি এখনকার সুপারস্টার রাজন সেনও নাকি কম অপদস্থ হননি তার কাছে। এটাই হয়তো আসল কারণ যে অনেকেই প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও পরে আর এই বদমেজাজি লোকটার কোনো খোঁজ রাখে না। সেই উড়ো কথাগুলো যেন লোকেদের মনে ভয়ের সঞ্চার করেছে ধীরে ধীরে। তাই ত্রিনাথবাবু বয়স বাড়ার সাথে সাথে ঠান্ডা হলেও এই দুর্নাম তার পিছু ছাড়েনি। স্বভাবতই রিহার্সালের বাকিরা ভেবেছিল এই বুঝি ভৌমিককে ঘাড় ধাক্কা দিয়ে তিনি বের করে দিলেন বলে। কেউ কেউ তো চোখ বুজেও নিয়েছিল এটা ভেবে যে গর্জন করে উঠলেন এই বুঝি ত্রিনাথবাবু। কিন্তু না, সকলকে তাজ্জব করে দিয়ে তিনি হতবাক চিত্তে বসে রইলেন তার পুরনো কাঠের হাতলওয়ালা চেয়ারটায়, যেটার পেছনে একসময় তার প্রিয় ছাত্র রাজন সেন সাদা রং দিয়ে লিখে দিয়েছিল ওয়ার্ল্ড বেস্ট ডিরেক্টর। দিন সাতেকের মধ্যেই টিমের সবাই মোটামুটি নিজের রোল বুঝে গেছে। শুধু সেই দিন থেকে অল্পেশ আর আসেন। তাই গরিব মথুরাবাসীর রোল পেয়েছে সাত্তকী। তবে থিয়েটারের মধ্যে শুধু একটি রোল আজও ফাঁকা, আর সেটা হলো থিয়েটারের খলনায়কের। নাম তার বকাসুর। গরিব মথুরাবাসীর রোলটার থেকেও কিন্তু এই রোলে অভিনয়ের স্কোপ ছিল অনেক বেশি, কিন্তু তাও টিমের কেউই এই রোল করতে চায় না। কারণটা খুবই সাধারণ। এই রোল যে করবে সে যত ভালোই অভিনয় করুক কেউ তার মুখ দেখতে পাবে না। পুরো রোল জুড়েই তাকে যে পড়তে হবে সাদা একখানা বকের মুখোশ। তাই দর্শক মুখ দেখতে না পেলে নাম হবে কিভাবে? তাছাড়া কৃষ্ণ বলরামের আখ্যানে ভাবে গদগদ হয়ে তখন বকাসুরের উপস্থিতির চেয়ে তার নিধন দেখতেই সবাই মুখিয়ে থাকবে, তাই নয় কি? তারপর বেশ খবরও ছড়িয়েছে যে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী থেকে শুরু করে সেদিন উপস্থিত থাকবেন নাম করা সব পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা। হয়তো এই থিয়েটারের পর আর পিছন ফিরে তাকাতে হবে না কাউকে।
তাই ওই অপয়া রোল করে কে নিজেকে বোকা বানাবে। এমনিতেই তো ত্রিনাথবাবু রোল কেটে কেটে মাত্র 12 মিনিটের পাঠ দাঁড় করিয়েছেন। সময় সত্যিই দ্রুতগামী। দেখতে দেখতে কেমন করে যে 14টা দিন কেটে গেছে তা বোঝাই যায়নি। 13 দিনের টানা রিহার্সালের পর আজ একটা দিন ত্রিনাথবাবু ছুটি দিয়েছেন। একটু দেরি করে ঘুম থেকে উঠেও অলসভাবে বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙছিল প্রভাত। নিজের মনেই সে একবার হেসে উঠল। একবার তার চোখের সামনে ভেসে উঠল ওর গ্রামের লোকেদের সেই বিদ্রূপগুলো। কানে যেন ফের শুনতে পেল সে, দুবেলা ভাতের ঠিক নেই, ছেলে হবে সিনেমা স্টার। তারপর কথার সাথে সাথে উঠল হাসির রোল। সেই বিদ্রূপ যেন আজ বড্ড হাস্যপ্রদ লাগছে তার কাছে। সে চোখ বুজে একবার মনে মনে ভাবল, বলরামের রোলটা তার মোটামুটি পাকা। এবার ঠিকভাবে স্টেজে নামাতে পারলেই এই এত কষ্ট যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে। মুক্তি পাবে ওর বিধবা মা। হয়তো বোনটাকে সে আরও পড়াতে পারবে। মনের মধ্যে তখন এক এক করে মাকড়সার জাল বোনার মতন করে প্রভাত বুনছিল তার আগামী সুখের দিনের স্বপ্নগুলো। কিন্তু তারপরে একটা ব্যথা অনুভব করল সে, ঠিক ডান চোখের উপরে। খানিক ঘষতেই যেন জ্বালা করে উঠল আরও। খানিক এদিক ওদিক তাকিয়ে ডান চোখটা চেপে ধরেই সে উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে গেল দেওয়ালে টাঙানো ছোট আয়নাটার দিকে। ভালো করে পরখ করে দেখতে লাগলো চোখের উপরটা। প্রথম দৃষ্টিতে সেরকম কিছুই চোখে পড়েনি তার, কিন্তু তারপরেই সেটা ধরা দিল। দাগ, এক মিশমিশে কালো দাগ হয়েছে ঠিক ডান ভ্রুর উপরে। সাথে সেই তীব্র জ্বালাতে ডান কপালের একটা শিরা ফুলে উঠেছে বিশ্রীভাবে। কি করবে সে বুঝে উঠতে পারছিল না। একবার ভাবল মেসের বাকিদের গিয়ে বলবে। তারপর আবার সেই ক্ষীণ কণ্ঠের বিদ্রূপটা কানে ভেসে এলো, হাবাতে ঘরের হিরো। এই গলার স্বর যেন ওর গ্রামের লোকেদের নয়, বরঞ্চ এই পৃথিবীর বাকি সকলের। সবাই যেন চায় প্রভাত এই যাত্রায় হেরে যাক। হ্যাঁ, ঠিক এটাই চায় তারা। প্রভাত তার হাত দুটো শক্ত করে বাথরুমে গিয়ে বার কয়েক জল নিল। নিজের দুর্বলতা অসুবিধে কাউকে বলার নয়, এই যুগে সবাই যেন তাকে উপহাস করতে চায়। জলে ভেজা মুখে উত্তেজনায় হাঁফ ছাড়ছে সে। ধীরে ধীরে ওর ব্যথাটা নিয়ন্ত্রণে আসতে পুনরায় নিজের শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। চোখ বন্ধ করে আবার ফিরে যেতে চাইল ওর স্বপ্নের দুনিয়ায়। অশেষ কষ্টের ফলস্বরূপ যেখানে প্রভাত বুনে চলেছে তার স্বপ্নের জাল, সেখানেই তার থেকে ঘণ্টাখানেকের রাস্তার দূরত্বে ত্রিনাথবাবুর অবস্থা ছিল বেশ শোচনীয়। নিজের পৈতৃক চোখলা ওঠা বাড়িটায় সদ্য বেশ কিছু আসবাব কিনেছিলেন তিনি। সবকটাই বড্ড বেমানান। তবে পড়ন্ত বয়সে খানিক আমোদ করা কি খুব অন্যায়? নিজের হুইস্কির গ্লাসে বার কয়েক চুমুক দিয়ে ওর শরীর তখন থরথর করে কাঁপছে। লজ্জায় অস্তমিত সূর্যের ন্যায় মুখ হয়ে উঠেছে আরক্ত। কানে ভেসে আসছে ভৌমিক নন্দনের সেই বলিষ্ঠ চিৎকার, ড্যাড, গেট আউট দ্যাট ওল্ড রাস্কেল। জানো তুমি এই লোকটা কি করেছে? কানটা ভোঁ ভোঁ করে উঠেছিল ত্রিনাথবাবু। মুহূর্তের জন্য নিজের সম্বিত হারিয়ে ফেলেছিলেন তিনি। এক নিমেষে যেন বেশ কয়েক বছর আগে নিজের প্রিয় ছাত্রকে করা সেই অপমানটা বিদ্যুতের চমকের মতন মনে পড়ে গেল। যেন এ এক নিয়তির পুনরাবৃত্তি। তবে আজ তার সেই দর্প আর নেই,
নিজের থিয়েটারের বাসনাকে যেন অর্থের রসনা ধীরে ধীরে আজ গ্রাস করেছে। তিনি খানিক কেঁপে উঠেছিলেন, চোখ দুটো ছলছল করে উঠেছিল। একটা নির্লিপ্ত দৃষ্টিতে তখন তিনি চেয়েছিলেন ভৌমিক ব্রাদার্সের পার্সোনাল কেবিনে। উল্টো দিকে হিংস্র হায়নার মতন এক দৃষ্টে তখন চেয়ে আছেন অলোকরঞ্জন ভৌমিক। সাথে ওর সেক্রেটারির মুখে একটা বিকৃত হাসি ও ছেলের বয়সী অল্পেশের মুখে গালমন্দ। সুদীর্ঘ জীবনের সমস্ত সঞ্চিত সম্মান তখন সেই বছর 22-এর অল্পেশ সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছে। ছেলেকে যেন তার মনের রাগ মেটাতে খানিক সময় দিয়েছিলেন অলোকরঞ্জন ভৌমিক। তারপর যখন দেখলেন ত্রিনাথবাবু একদম নিশ্চুপ, তখন ফিরে এলেন স্বমহিমায়। নিজের ছেলেকে একটা উচ্চস্বরে আওয়াজ তুলে থামতে বলে সামনের টেবিলের দিকে কিঞ্চিত ঝুঁকে মুখখানা এগিয়ে নিয়ে গেলেন ত্রিনাথবাবুর দিকে। কি করছেন ত্রিনাথবাবু? আপনার হাতে আমার ছেলের ভবিষ্যৎ তুলে দিলাম, আর আপনি কি না? ওর কি দোষ বলুন? ও তো একটা বাচ্চা ছেলে, কিন্তু আপনি তো সমজদার। শেষের কথাগুলো বলার সময় ত্রিনাথবাবু লক্ষ্য করলেন ভৌমিকের মুখখানা যেন বজ্র কঠিন। এ যেন আবদারের ভাষা নয়। তিনি অতি কষ্টে বললেন, আমি দেখছি আমি কি করতে পারি। এই বলে চেয়ার ছেড়ে ওঠা মাত্রই তার হাত চেপে ধরেছিল অলোকরঞ্জন ভৌমিক। সে যেন লৌহ কঠিন মুষ্টি। কাটা কাটা স্বরে বলেছিলেন, নাম কামানো সারা জীবনের সঞ্চয়, আর খোয়ানো ক্ষণিকের। ভুলে যাবেন না 50 লক্ষ টাকা আপনাকে দিয়েছি, শুধু রোল না, ওকে যেন মেন লিডটাই দেওয়া হয়, কেমন? কথাগুলো যেন ত্রিনাথবাবুর মাথায় হাতুড়ির ঘা মারছিল। ড্রিঙ্কসের বাকিটুকু এক চুমুকে শেষ করে তিনি আরাম কেদারায় এলিয়ে দিলেন নিজের শরীরটা। শুধু চোখ দুটো বুজে আসার সময় তার মুখ থেকে একটা অশ্লীল ভাষা বেরোলো প্রভাতের উদ্দেশ্যে। এদিকে দিনের বাকি সময় প্রভাত আর সেদিন কিছুই করতে পারেনি। এমনকি রাতে এলো ওর ধুম জ্বর। একা একটা রুমে থাকে বলে সে আর কাউকে বলতেও পারল না। সারাদিন সেই সকাল থেকে শুয়েই রইল বিছানায়। মনে তখন সর্বক্ষণ এক উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। হোক না, একদিন না খেলে কিছু এসে যায় না, কিন্তু এখন শরীর খারাপ রাখা যাবে না তো। সকালে যখন সে উঠল, দেখলো মাথাটা বেশ ভারী হয়ে আছে, সাথে মাথার ডান দিকে একটা তীব্র ব্যথা। টলমল করতে করতে সে এগিয়ে গেল বাথরুমের দিকে। মুখে একটা জলের ঝাপটা মেরে যেই না আয়নাতে তাকিয়েছে, অমনি ওর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। একটা শীতল হিমস্রোত নেমে গেল ওর মেরুদণ্ড দিয়ে। এ কি দেখছে ও? জলের ঝাপটা দেওয়ার সময় আয়নাতে বিন্দু বিন্দু জলকণা জমেছে, কিন্তু তারই মাঝে সে নিজের মুখ দেখতে পাচ্ছে। প্রথমে আয়নাতে নিজের মুখ দেখে তো বিশ্বাসই করতে পারছিল না যে এটা ওর চেহারা। খানিক আরও কাছে এগিয়ে গেল সে আয়নাটার দিকে। বিস্ফারিত চোখ মেলে দেখল গতকালের ওর ডান গালে থাকা কালো বিন্দুটা আজ যেন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে, আর সেটা আজ প্রায় ডান দিকের অর্ধেক গাল অবধি নিজের প্রসার বিস্তার করেছে। সাথে সেই তীব্র জ্বলন। বুকটা দুরু দুরু করে উঠল। কি করবে সে যেন ভাবতেই পারছে না। এক মুহূর্তে মনে হলো তাকে ছাড়া পৃথিবীর সমস্ত লোকেরা আজ যেন জয়ধ্বনি দিচ্ছে। এই মাথার ব্যথাটা আসলে তাদের বিদ্রূপের শঙ্খ নিনাদ। আজ তারা জয়ী, সম্পূর্ণরূপে জয়ী। কিছু ভাবতে পারছে না আর সে। ধীরে ধীরে তার শরীরটা
অবশ হয়ে আসছিল। সে লুটিয়ে পড়ল মেঝেতে। একটা বিপ বিপ শব্দ ধীরে ধীরে শোনা যেতেই সম্বিত ফিরে পেল প্রভাত। খুব দুর্বল লাগছিল ওর শরীরটা, যেন কেউ শক্ত করে বাহুবন্দি করেছে। সাথে মাথার একটা চিনচিনে করে ব্যথা। অতি কষ্টে চোখ খুলতেই প্রথমে চমকে উঠল। দেখল ডান চোখের জ্যোতি খুব ক্ষীণ। তবু সেই অস্পষ্ট দৃষ্টিতে বুঝতে পারল সে কোনো এক হাসপাতালে ভর্তি। মুখের সামনে একজন ডাক্তারবাবু কাষ্ঠ হাসি হেসে বলছেন, কে, শরীর ঠিক লাগছে তো? প্রভাত নিরুত্তর। সে যেন বুঝতেই পারছে না বাস্তব আর কল্পনার কোন দোদুল্যমান অবস্থায় সে রয়েছে। ওর হৃদস্পন্দন যেন স্বাভাবিকের চেয়ে বেশ জোরে কাঁপছে। মাথা ভার হয়ে আছে খুব। সাথে ডান চোখে সে কি ভীষণ জ্বালা। চোখ বুঝতেই সে অনুভব করল ঘরে ডাক্তার বাদেও আরো কিছু লোক উপস্থিত। তাদের মধ্যে একজন বয়স্ক লোকের গলা বেশ উদ্বিগ্ন। কণ্ঠস্বর শুনেই সে বুঝল এই গলা তার অতি পরিচিত। কিন্তু শরীর যেন আর সেই জ্বালা সহ্য করতে পারছে না। ধীরে ধীরে সে আত্মসমর্পণ করল অচেতনতার কাছে। কি বুঝছেন ডাক্তারবাবু? একটা হাঁফ ছেড়ে ডাক্তারবাবু নীরস দৃষ্টিতে চাইলেন। তারপর কয়েক সেকেন্ডের একটা নিস্তব্ধতা। উল্টো দিকে প্রশ্নকর্তার উদ্বিগ্নতা যেন ক্রমশ বেড়েই চলেছে। তারপর নিস্তব্ধতা ভেঙে ডাক্তারবাবু বললেন, আমি আজ প্রায় 25 বছর ডাক্তারি করছি, কিন্তু এমন অদ্ভুত কেস আজ অব্দি দেখিনি। এটা কমপ্লিটলি একটা রেয়ার ডিজিজ। হঠাৎ করেই রোগীর শরীরে অত্যধিক দ্রুতভাবে মেলানিন তৈরি হচ্ছে, কিন্তু আমার চিন্তা অন্য কিছু। ত্রিনাথবাবু আরো বেশি কৌতূহলী হয়ে উঠলেন। সাথে সাথে বললেন, আরো কি? ডাক্তারবাবু খানিক এদিক সেদিক তাকিয়ে একটু অন্যমনস্কভাবে বললেন, প্রথমত এভাবে মেলানিনের মাত্রাতিরিক্ত বৃদ্ধি আমাকে অবাক করেছে। তবে তার চেয়েও বেশি অবাক হচ্ছে এইটা ভেবে যে এই বৃদ্ধি শুধুমাত্র রোগীর ডান দিকেই সীমাবদ্ধ। ত্রিনাথবাবুর চোখ যেন কপালে উঠে গিয়েছিল। তিনি অবাক হয়ে বললেন, মানে? আমিও তো সেটাই চিন্তা করছি। এরকম এত সুচারুভাবে মেলানিনের বৃদ্ধি আমি কেন, হয়তো ডার্মাটোলজি বিভাগেও কেউ কোনোদিন দেখেনি। ডাক্তারবাবু কথাগুলো বলে একবার ত্রিনাথবাবুকে তার পার্সোনাল কেবিনে আসতে বললেন। ত্রিনাথবাবু তার কথা মতন এগিয়ে যাওয়ার আগে তার সাথে থিয়েটারের কিছু ছেলেকে সেখানেই তার জন্য অপেক্ষা করতে ইশারা করলেন। পার্সোনাল কেবিনে ঢুকে তিনি নিজের চেয়ারে টানটান হয়ে বসলেন। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি অতিশয় চিন্তিত। নিজের হাতের তালু দুটো বারবার ঘষছেন। তারপর সোজাভাবে ত্রিনাথবাবুকে বললেন, ছেলেটার অবস্থা ভালো নয় ত্রিনাথবাবু। ওর শরীরে যে কি অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আমরা ধরতে পারিনি। এই অদ্ভুতভাবে মেলানিন বৃদ্ধিটা আসলে ওর শরীরে কি প্রভাব ফেলতে পারে তাও আমরা বুঝতে পারছি না। আর সবচেয়ে অবাক হচ্ছি আপনি যখন একে ভর্তি করতে আনলেন। আপনি বলেছিলেন আগে নাকি এর মুখে কোনোরূপ দাগই ছিল না। তারপর সেখান থেকে আজ এইভাবে মাত্র 3 দিনে এই পরিবর্তন। সত্যি ঘটনাটা আমাকে অবাক করছে। ত্রিনাথবাবু প্রত্যুত্তরে শুধু মাথা নাড়লেন। আমরা ওর 3টে টেস্ট করেছি, এমনকি ওর ডান গাল থেকে অল্প স্কিন নিয়ে সেটারও টেস্ট হয়েছে। কিন্তু কিছু বলতে গিয়েও তিনি থেমে গেলেন। আচ্ছা, এই জিনিস ওর আগে ছিল না তাই বললেন তো? ত্রিনাথবাবু এবারেও শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন।
তারপর খানিক নিচু গলায় জিজ্ঞাসা করলেন, এর থেকে ঠিক হওয়ার কি কোনো আশা নেই ডাক্তারবাবু? মানে ওর শরীর কি আর ঠিক হবে না? আরে না না, শরীরে এমন কোনো অসুবিধা নেই তো, শুধু এই কালো দাগটা যেভাবে ছড়াচ্ছে সেটাই চিন্তার। কথাটি বলে ডাক্তারবাবু আবার খানিক বিমর্ষ হয়ে পড়লেন। তারপর ধীরে ধীরে অন্যমনস্কভাবে বললেন, আসলে কি জানেন তো, মানুষের মস্তিষ্ক খুব জটিল। আর আমাদের মেডিকেল সায়েন্স বলে মানুষের মস্তিষ্কের ডান দিক ক্রিয়েটিভিটি মানে শিল্পসত্তাকে নিয়ন্ত্রণ করে। তাই এই দাগটা আসলে ঠিক কি সেটা বোঝা যাচ্ছে না। একটা সন্দেহ রয়ে যাচ্ছে জানেন তো, ছেলেটার ব্রেনে কোনো চেঞ্জ আসে কিনা সেটাই এখন দেখার। সময় সময় বড়ই বিচিত্র জিনিস। ডাক্তারবাবু বিমর্ষ ভাব থেকে ত্রিনাথবাবুর মুখে যেন একচিলতে হাসি খেলে গেল। তার স্বপ্নের থিয়েটার যেন নিজের রূপ ফিরে পেল। থাক না একটা ভালো অভিনেতা, এবার তার পছন্দের ছেলেকে তিনি বানাবেন কৃষ্ণ সহোদরের নায়ক। হয়তো আনন্দে তিনি জাপটেই ধরে ফেলতেন ডাক্তারবাবু, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিলেন। মনে মনে ভাবলেন, মেলানিন এনহ্যান্সার থেকে ব্রেন প্রবলেম, অদ্ভুত। তবে যে যা খুশি হোক না কেন, এটা তার ভাগ্য সুপ্রসন্ন করেছে তা এক কথায় নিশ্চিত। ডাক্তারবাবুকে নমস্কার জানিয়ে উঠে পড়লেন ত্রিনাথবাবু। নিজের মনের মধ্যে আগামী সব কাজকে গুছিয়ে নিচ্ছেন। তার সামনে এখন বিস্তর কাজ বাকি। মাত্র 7 দিনের মধ্যে আয়োজন হবে থিয়েটারের গ্র্যান্ড ওপেনিং। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এক রাশ আনন্দ নিয়ে কেবিনের চৌকাঠ পেরিয়ে বাইরে সাত্যকীকে দেখেই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এক রাশ আনন্দ নিয়ে কেবিনের চৌকাঠ পেরিয়ে বাইরে সাত্যকীকে দেখেই মেলানিন এনহ্যান্সারের কথাটা মনে আসতেই একটা নিষ্প্রভ কিন্তু প্রচ্ছন্ন হাসির রেশ খেলে গেল তার মুখে। মনে মনে ভাবলেন, শুধু ডান দিকে ছড়ায় তাই না? এদিকে স্বপ্নভঙ্গ হওয়ার বেদনা বুঝতে প্রভাতের আরও দিন 2 সময় লেগেছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেদিন সে আবার থিয়েটারে গেল, দেখলো সব কেমন যেন চেঞ্জ। মনের ভিতর একটা কু ডাকছিল এন্ট্রি থেকেই, কারণ সেখানে যে একখানা ব্যানার লাগানো রয়েছে, প্রকাণ্ড সেই ব্যানারে জ্বলজ্বল করছে অল্পেশ ভৌমি, সাথে রয়েছে বাকি সকলের ছবি। নিজেকে সেই ভিড়ে অনেকক্ষণ ধরে খুঁজেছিল সে। একবার তো ইচ্ছে করছিল ডান চোখের ব্যান্ডেজটা ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু সে অনেক চেষ্টা করেও নিজের ছবি সেই ভিড়ে খুঁজে পায়নি। এদিকে থিয়েটারের ভেতর তখন সাজো সাজো রব। দিন 5 মধ্যেই শহরের অতি প্রতীক্ষিত থিয়েটার শুরু হতে চলেছে। তারই প্রস্তুতি এখন জোর কদমে চলছে। বুকে একরাশ আতঙ্ক নিয়ে প্রভাত শুকনো মুখে এগিয়ে গেল স্টেজের দিকে। তারপর ধীর পায়ে স্টেজের একদম সামনে এসে দাঁড়াতেই কিছুক্ষণ পর ব্যাক স্টেজ থেকে বেরিয়ে এলেন ত্রিনাথবাবু। প্রভাতকে দেখেই একটা কাষ্ঠ হাসি হেসে বললেন, তা শরীর কেমন প্রভাত, এখন ঠিক লাগছে তো? প্রভাতের যেন মুখ দিয়ে রা সরে না। ডান চোখটা হাসপাতালে ব্যান্ডেজ করে দিয়েছে, তবু একটা চোখ তো ঠিক আছে তার। সেটা যেন নিথর দৃষ্টিতে চেয়ে রয়েছে স্টেজেরই দিকে, যেন ত্রিনাথবাবুর কোনো কথাই সে শুনতে পাচ্ছে না। চোখ ফেলে জল বেরিয়ে আসতে চাইছিল ওর, কারণ স্টেজে বলরামের বেশে দাঁড়িয়ে আছে অল্পেশ। কি বলতে হয় সেটা যেন মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল সে। ত্রিনাথবাবুর কথায় চমক ভাঙল ওর। কি করব বলো, আমি তো নিরুপায়। থিয়েটারের মূল অভিনেতা যদি অসুস্থ হয়, তাহলে কি আর থিয়েটার করা সম্ভব?
হয়তো আরও বেশ কিছু কথা তিনি বলছিলেন, কিন্তু প্রভাতের কানে যেন সেসব কিছুই ঢুকল না। নিজের তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটা নিমেষে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। চারিপাশের কোলাহল নিমেষে শান্ত বলে মনে হচ্ছিল, আর যেদিকেই তাকায় না কেন শুধু চোখে ভেসে উঠছিল ওর গ্রামের লোকগুলোর মুখ। তারা যেন খিলখিলিয়ে হাসছে, পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল প্রভাতের। স্টেজের ওপরের লোহা লক্করের স্ক্যাফোল্ডিংয়ের কাজ চলছে দ্রুততার সাথে, তবে সেই লোহা ঠোকাঠুকির শব্দটা বুকে ফলার মতন আঘাত করছিল। চারিপাশে শুধু একই ধ্বনি, হাবাতে ঘরের হিরো, হাবাতে ঘরের হিরো, হাবাতে ঘরের হিরো। ত্রিনাথবাবু খানিক ঠান্ডা গলায় বললেন, দেখো, আমি জানি তুমি এই রোলটার জন্য কত পরিশ্রম করেছো, কিন্তু আমাকেও তো সব বিচার বিবেচনা করতে হয়। এখানে তো শুধু তোমার একার কথা ভাবলে আমার চলবে না, বাকিদের কথাও তো ভাবতে হবে। তাই আমি বলি কি। ত্রিনাথবাবুর কথা আর শেষ হলো না, তার আগেই হাউ হাউ করে কেঁদে প্রভাত তার পায়ে লুটিয়ে পড়ল। একি একি স্যার, আমার সাথে এমন করবেন না, আমার এই থিয়েটার ছাড়া আর তো কিছু নেই। এর সব পার্ট আমার কণ্ঠস্থ, এমন অবস্থায় আমাকে বাদ দিলে আমি মরে যাব স্যার। অনেক পরিশ্রম করেছি এই রোলটার জন্য। তখন সে একই কথা বারবার আউড়ে চলেছে। প্রভাতের কান্না দেখে নিমেষে সবাই যেন সেই দিকেই চোখ ফেরালো। প্রায় জনা 50 লোক থাকা সত্ত্বেও কেমন জানি একটা থমথমে ভাব পুরো স্টেজ জুড়ে। আহ প্রভাত, ওঠো ওঠো, এমন করো না, এসব করে কি লাভ বলো তো? আর তাছাড়া আমি কে সব ঠিক করার? তোমার শরীর এখনো দুর্বল, এই অবস্থায় মেন লিডের পার্ট তোমায় দিয়ে কি করে করাই বলো তো? কিন্তু প্রভাতকে তখন যেন কোনো এক জেদে পেয়ে বসেছে। সে নানান যুক্তি দেখাতে থাকলো কোনো ক্রমে ওর রোলটা ফিরে পাওয়ার জন্য, কিন্তু না, সব চেষ্টাই বৃথা। এদিকে স্টেজে তখন রিহার্সালের ছেদ পড়েছে। সকলে তাদের কথোপকথন শুনতে নিজেদের কাজ ছেড়ে দাঁড়িয়ে পড়েছে কিছুটা দূরত্ব রেখে। আহ প্রভাত, কেন বুঝতে পারছো না যে আমার পক্ষে তোমাকে আর এই রোলটা দেওয়া সম্ভব নয়? তোমার শরীর এখন এই জটিল রোল পারমিট করবে না। শোনোনি ডাক্তারবাবু কি বলেছেন? এখন তোমার কমপ্লিট রেস্ট। প্রভাত যেন শান্ত হওয়ার নয়, নিজের শেষ আশাটুকু বাঁচানোর তাগিদে সে তখন অনর্গল তার পাঠ বলতে শুরু করেছে। তিনি এক ধন্দের মধ্যে পড়লেন। একবার তো তার অন্তরাত্মা তাকে বারণও করছিল। মনে মনে ভাবলেন, সত্যি কি তাহলে আমি এমন পাপ কাজটা করব? একবার চোখ সরিয়ে স্টেজের দিকে মুখ ফেরাতেই দেখলেন অল্পেশের মুখখানা রাগে অগ্নিশর্মা। নিজেকে খানিকটা সামলে কিছু বলতে যাবেন, অমনি একজন স্টেজ থেকে বলে উঠল, শোন প্রভাত, হয় ফর্সা না হয় কালো, যে কোনো একটা রঙের মানুষ বোঝা যায়, কিন্তু তুই তো এখন পুরোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো কি করে মেন লিড হবি বলতো? এই বলে একটা বিশ্রী সুরে খিক খিক করে হেসে উঠল সে। এদিকে প্রভাত যেন স্তম্ভিত। এই কথাটার জন্য অবশ্য সে তৈরি ছিল না। কিছু কথা থাকে যা স্পষ্ট করে না বোঝালেই বোধহয় ভালো হয়। নিজের সকল আবেদনের এবার যেন প্রভাত একটা উত্তর পেল। চোখ দিয়ে দুধারে জল গড়িয়ে পড়ল ওর। সারা শরীর জুড়ে নিজের কালো দাগটার জন্য জন্মালো একটা তীব্র অসহ্য ঘৃণা। হাতটা ওর আবার যেন লজ্জায় কাঁপতে থাকে। মাথা নিচু করে প্রভাত থিয়েটার ছেড়ে বেরিয়ে আসছিল, কিন্তু তখনও যে লজ্জার করাঘাত সম্পূর্ণ শেষ হয়নি। সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো, এবার আর একটু দৃপ্ত কণ্ঠে। সে ত্রিনাথবাবুর উদ্দেশ্যে বলে উঠল, স্যার, আমি বলি কি প্রভাত অনেক খেটেছে,
ওকে না হয় ওই রোলটাই দিন না। ত্রিনাথবাবু এতক্ষণ মাথা নিচু করেছিলেন। তিনি এবার মুখ তুলে বললেন, কোন রোল? ওই যে বকাসুরের। মুখ নিয়েই তো প্রবলেম, তো মুখোশ পড়লে আর কোনো অসুবিধা নেই। এই বলে আবার একটা বিদ্রূপের হাসি হেসে সে বলল, অন্তত দু রঙের মুখ তো আর দেখতে হবে না। কি বল অল্পেশ? রাগে প্রভাতের গা জ্বলে উঠল। এতক্ষণের অপমান কি পর্যাপ্ত ছিল না যে এবার? চোখে যেন রোষাগ্নি ছুটছিল। এক লহমায় মুখ ফিরিয়ে প্রভাত দেখল মুখ টিপে স্টেজের বেশ কিছু জন হাসছে। তবে এই বিদ্রূপের কণ্ঠ এখনো নিজের হাসি আস্ফালন থামায়নি। আর তাকে প্রভাত খুব ভালো করেই চেনে। প্রভাতের মেসের ঘরটা এমনিতেই স্যাঁতস্যাঁতে, তবে আজ যেন দরজা বন্ধ থাকায় সেটা একটা হিমঘরের মতন লাগছে, যেখানে প্রভাতের স্বপ্নগুলো মর্গের চেম্বারে শায়িত। নিজের এত প্রতিশ্রুতি, এত লড়াই, এগুলো কি তাহলে সবই মিথ্যে? মাঝে মাঝে সে ভাগ্যটাকেই দোষারোপ করতে লাগলো। এমন সময় দরজার বাইরে একটা আওয়াজ। চমক ভাঙল প্রভাতের। একটানা চোখের জল ফেলে গলাটাও কেমন জানি ধরে গিয়েছিল। ধরা গলায় সে জিজ্ঞাসা করল, কে কে বাইরে? বাইরে থেকে মেসের কেয়ারটেকারটা বলে উঠল, বৃষ্টি আসবে, তোমার দরজা থেকে এই প্যাকেটটা ওঠাও। প্রভাত চমকে উঠল। প্যাকেট? কিসের প্যাকেট? খাট থেকে নেমে প্যাকেটটা তুলতে গিয়ে দেখল আকাশ ঘন ধূসর বর্ণে ছেয়ে গিয়েছে, সাথে বেশ জোরালো হাওয়াও। খাট থেকে নেমে প্যাকেটটা তুলতে গিয়ে দেখল আকাশ যেন ঘন ধূসর বর্ণের হয়ে গিয়েছে, সাথে বেশ হাওয়ার জোরও বেড়েছে। এদিক সেদিক ঘরের বাসিন্দাদের কথা শোনা যাচ্ছে। এই, জানলা কপাট লাগাও, ঝড় আসছে। প্রভাত সেদিকে আর না তাকিয়ে প্যাকেটটা নিয়ে ঘরে ঢুকল। ভেতরে এসে কপাটের মধ্যে দিয়ে সন্ধে নামার আগেই ক্ষীণ আলোয় দেখল লেখা আছে, ফর ইউ প্রভাত, সাথে একটা হাসির ইমোজি। প্রভাত আর দেরি না করে এক ঝটকায় সেই প্যাকেটটা ছিঁড়ে ফেলল। আর খুলতেই তার সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ল সেই অপমানের লেলিহান শিখাটা। সেটাকে খাটেই ছুঁড়ে ফেলে ও দাঁড়িয়ে হাঁফাতে লাগল। কিন্তু জিনিসটা ততক্ষণে প্যাকেটের আবরণ থেকে বেরিয়ে এসেছে। প্রভাত লজ্জায় অপমানে ফুঁপিয়ে কেঁদে উঠল। কারণ সে দেখছে প্যাকেটে এসেছে একখানা মুখোশ, থিয়েটারের খলনায়কের মুখোশ, সাথে প্রেরকের একটা মেসেজ। আশা করি তোমার ভালো লাগবে মিস্টার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এইভাবে আরো 3 দিন কেটে গেছে। প্রভাত আর যেতে পারেনি থিয়েটারে। শ্রীনাথবাবু ওকে ফোনেই বলেছেন যে ও ঘরেই প্র্যাকটিস করুক, থিয়েটারে ওকে আর প্র্যাকটিসে আসতে হবে না, কারণ রোলটা গৌণ, মাত্র 12 মিনিটের। আছে বলতে তো একটা ছোট মনোলগ, একজন গ্রামবাসীকে হত্যার সাথে সাথে তার সাথে কৃষ্ণের হাতে নিহত, ব্যাস এইটুকুই। একবার হাঁফ ছাড়ল প্রভাত। নিজের মনেই একবার ভাবল, সত্যি যদি দাগটা না থাকতো তাহলে হয়তো আমার কত নাম হতো। আমার তো পুরো রোলটা আজও মুখস্থ। একবার এটাও ভাবল, অল্পেশ কি পারবে সত্যি ওর মতন করতে? আর যদি পারে তাহলে রিহার্সালে ওর করা সেই সব প্র্যাকটিস আর কেউ মনে রাখবে না। নাকি সে কি ব্রাত্য হয়ে গেছে, ঠিক এই বকাসুরের মতন?
এ কথাটা ঠিক যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে আরও 2টো দিন কেমন জানি চোখের পলকে পাল্টে গেল, আর উপস্থিত হলো সেই চির অপেক্ষিত দিন, দ্য গ্র্যান্ড ওপেনিং অফ কৃষ্ণ সহোদর। সকাল থেকে না করে হোক ত্রিনাথবাবু প্রভাতকে 10বার ফোন করেছেন, আর প্রতিবার সে শুধু একটা নিরলস বলে তার উত্তর দিয়েছে। নিজের হাতে আজ আর এক একলব্যের বুড়ো আঙুল কেটেছিলেন ত্রিনাথবাবু। হয়তো নিজেও খানিক সেটা বুঝেছিলেন। শুধু বলেছিলেন, তোমার শট ঠিক সন্ধে 7:05 প্রভাত, ভুলেও দেরি করো না। আর হ্যাঁ, তোমার জন্য একটা রিহার্সাল কেবিনের ব্যবস্থা করেছি, ড্রেসিং রুমের পাশের ঘরটায়, কেমন? একটু আগে এসে একবার রিহার্স করে নিও। প্রভাত মনে মনে একবার মুচকি হাসল। ড্রেসিং রুমের পাশে কেবিন, সে তো জঞ্জাল রাখার ঘর। মান্যিগণ্যি লোকেরা সব আসবে বলে হয়তো এই অভাগার কুরূপ দেখাতে চান না তিনি। সে ত্রিনাথবাবুকে আর কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল। মনটা অতিশয় ভার হয়ে আছে ওর। এই কদিন ধরে মনের মধ্যে টানাপোড়েনের এক অসম সংঘর্ষে জর্জরিত সে। এখন আর আগের মতন কোনো কিছুই ভালো লাগে না, না খিদে পায়, না ঘুম পায়, এমনকি নিজের আত্মবিশ্বাসটাও কেমন জানি আজকাল মাটিতে মিশে গিয়েছে। বেশিরভাগ সময়ই নিজের ঘরেই নিজেকে আবদ্ধ রাখে সে। আসল সত্যিটা হলো, মন যে এ কথাটা মানতেই চায় না যে সে আর বলরামের রোল করতে পারবে না। ওর মনে হলো সত্যি কি সুদর্শন চেহারাই সব কিছু। তবে যে বলে, অভিনয়ে দর্শন ধারে নয়, গুণ বিচারে নির্ধারণ হয়। কথাটা ভেবেই চোখের কোণটা আর্দ্র হয়ে এলো। একবার খাটের পাশে বালিশটায় রাখা বকাসুরের মুখোশটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সে। এই প্রথমবার ভালো করে তাকালেই বুঝল কি ঘন বকাসুরের চোখগুলো, যেন পৃথিবীর সকল কদর্যতাকে নিজের মধ্যে বিলীন করেছে সেই মুখোশটা। আজকাল সারাদিন শুধু রোল হারানোর চিন্তায় বুঁদ হয়ে থাকে। একটা নতুন ধরনের রোগ যেন বাসা বেঁধেছে ওর মনে। কেউ বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলেই কেন জানি না ওর মনে হয় সে ওকে বিদ্রূপ করছে। মনে মনে উৎফুল্ল হচ্ছে, ভাবছে, ইস কেমন দেখতে না ছেলেটা, কি বিশ্রী চেহারা। তবে সত্যি তো, প্রভাত নিজেও তাই মনে করে। পুরো ডান দিকটায় সেই কালো দাগটা এখন যেন দগদগে ঘা হয়ে উঠেছে। হাত দিলে বা ছুলেই বিদ্যুতের মতন ঝটকা দেয়। নিজেও তাই এই কয়দিন আর আয়নায় মুখ দেখেনি সে, বড্ড ঘেন্না লাগে ওর। একবার ঘড়িটার দিকে নজর ফিরাতেই দেখে বিকেল 5টা বাজতে আর 10 মিনিট দেরি। মনে মনে ভাবল, এতক্ষণে তো 2টো পাঠ হয়ে গেছে বলরামের। মুখে একটা ম্লান হাসি হেসে এক পলকের জন্য সে যেন দেখল দর্শকরা চিৎকার জুড়েছে বলরামের জন্য। ঠিক তখনই ফোনটা বেজে উঠতে দেখে ত্রিনাথবাবু কল করেছেন। তাই আর দেরি না করে সে উঠে পড়ল নিজের কস্টিউমটা নিয়ে। বহুদিন পর সে আজ ঘরের চৌকাঠ ডিঙিয়ে বাইরে পা রাখতে চলেছিল, কিন্তু পার হতে গিয়েও এক মুহূর্তের জন্য ওর মুখের কালো দাগটার কথা স্মরণে আসতেই কুণ্ঠা বোধ হলো খুব। কিছু উপায় ঠাউর করতে যাবে, তখনই মনে পড়ল বকাসুরের মুখোশটার কথা, আর সেটাকে মুখে গলিয়ে নিতেই কেন জানি না একটা মিশ্র অনুভূতি হলো ওর ভেতর। মনে হলো যেন একটা অপার্থিব শক্তি বিদ্যুতের ন্যায় ওর মেরুদণ্ড বেয়ে মস্তিষ্কের প্রতিটা স্নায়ুতে ছড়িয়ে পড়ল। একটা গভীর নিঃশ্বাসের সাথে সে যেন ফিরে পেল নিজের হারানো আত্মবিশ্বাসটা।
হতাশায় বেঁকে যাওয়া ওর মেরুদণ্ডটা কেমন জানি টান টান হয়ে উঠল। নিজেই নিজের মধ্যে এক আকস্মিক পরিবর্তনে রীতিমতো তাজ্জব বনে গেল সে। ঘরের মধ্যে ছোট আয়নাটায় গত 3 দিন ধরে সে নিজের মুখ দেখার সাহস পায়নি, কিন্তু আজ পেল। বকাসুরের কালো চোখের ফাঁকে ওর চোখের মণিটা যেন জ্বলজ্বল করে উঠেছে। এ যেন এক প্রবল আসুরিক শক্তির সঞ্চার হয়েছে ওর পুরো শরীর জুড়ে। সাথে শরীরের উত্তাপও যেন বৃদ্ধি পেয়েছে বেশ কয়েকশো গুণ। গ্লানির শেষে এ যেন এক প্রতিহিংসার রোষানল। আয়নাতে চোখ যেতেই সে দেখল বাঁকা লাল চঞ্চুটা বিকেলের পড়ন্ত আলোতে তীক্ষ্ণ তরোয়ালের ন্যায় ঝিকঝিক করে উঠেছে। মনে হলো যেন বকাসুরেরা শুধু কালে কালে জন্ম নিয়েছে অপমানেরই প্রতিশোধ নিতে। বাড়ি থেকে শুরু করে থিয়েটারে এসে কেবিনে ঢোকা অবধি রাস্তায় সবাই ওকে আজ বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখেছে। কেউ হেসেছে, কেউ অবাক হয়েছে, আবার কেউ কেউ রীতিমতো সন্ত্রস্ত দৃষ্টিতে আপাদমস্তক জরিপও করেছে ওকে। ও শুনেছে সবাই যেন বলছে, শাম্ব থিয়েটারের বকাসুর, দেখো শাম্ব থিয়েটারের বকাসুর। কিন্তু তাদের মিশ্র প্রতিক্রিয়াটা কেন জানি না আজ খুব উপভোগ করছে সে। এ যেন এক অদ্ভুত আনন্দ। মনে হচ্ছিল ওর পুনর্জন্ম হয়েছে। এখন কেউ আর ওর মুখ থেকে চোখ সরিয়ে নিচ্ছে না, কেউ বলছে না ও বিশ্রী। হয়তো ভয় সত্যি তাচ্ছিল্যকে গ্রাস করে সমাজের সম্মান ফিরিয়ে এনে দেয়। কেবিনে আয়নাটার সামনে দাঁড়িয়ে এই কথা ভেবে খুব হাসি পেল। বদ্ধ কেবিনের সারা ঘরময় শুধুই জঞ্জালে ভর্তি। সাথে থিয়েটারের লাউড স্পিকারে শোনা যাচ্ছে অল্পেশ পাঠ করছে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রভাত বলে উঠল, ধ্যাত, এটা কোনো পাঠ হচ্ছে? মনে মনে ভাবল, আজ থিয়েটারে বলরামের রোলে যে ওকে বাদ দিলেন ত্রিনাথবাবু, সব থেকে ভুল করেছেন। সেটা আজ প্রমাণিত হবেই। কথাটা মনে করেই খুব হাসি পেল। বকাসুরের মুখোশে সে আজ আর তার মধ্যে ছিল না। এই অসুর যেন তার মনে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। ওর কানে কানে কে যেন ফিসফিস করে বলে গেল, নায়ক নয়, এই শাম্ব থিয়েটারের জুবিলি শোয়ের স্টার হবে খলনায়ক। আর আজও সেটাই করে দেখাবে। একবার ত্রিনাথবাবুর পাঠানো স্ক্রিপ্টটা হাতে তুলে নিয়ে সে ধীরে ধীরে সেটা পড়তে শুরু করলো। হে নন্দদুলাল, শোনো এই ত্রাহি ত্রাহি রব, আপনার শান্তির নীড়ে আজ এই কেন কলরব? পরিত্রাণ হেতু এথা নগরবাসী চঞ্চল, স্বয়ং ঈশ্বরের উপস্থিতি সত্ত্বেও আজ আমি উজ্জ্বল। কালান্তক কীট আমি। পড়তে পড়তে মুখে একটা হাসির ঝিলিক খেলে গেল। মুহূর্তের মধ্যে সব অপমান, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র, সব কিছু যেন মাথায় তালগোল পাকিয়ে যেতে লাগলো। আর সেদিন সাত্তকীর সেই হাসিটা মনে পড়তেই ওর শরীর রাগে রি রি করে উঠল। বকাসুরের কস্টিউমের মধ্যে ওর মনে হলো যেন হাতের নাগালে পেলে সাত্তকীকে আজ কাঁচা চিবিয়ে খাবে। এমন সময় গেটে একটা টোকা পড়ল। প্রভাত, গেট রেডি, তোর শট আসছে। প্রভাত শুধু হাসল। বকাসুরের ডানাটা হাতের মধ্যে গলাতে গলাতে নিজের মনোলগটা একবার আউড়ে নিল সে। এ যেন সত্যিই ওর জন্য লেখা, এ যেন সব ব্রাত্যদের প্রতিহিংসার আস্ফালন। হাতের আঙুলে তীক্ষ্ণ স্টিলের নখগুলো পরে সে এগিয়ে গেল স্টেজের দিকে। একবার প্রম্পটিং ডিপার্টমেন্টের দিকে তাকাতেই বুঝল থিয়েটার আশানুরূপ হচ্ছে না, এবং ত্রিনাথবাবু বেশ হতাশ দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন।
প্রভাতকে দেখে একবার হাসলেন, কিন্তু প্রভাত কিছু উত্তর দিল না। মনে মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে ও, ত্রাহি ত্রাহি রব না, আমি দেখাবো কাকে বলে ত্রাহি ত্রাহি রব। সে উঠতেই স্টেজের আলো খানিক অন্ধকার করে একটা লাল আলোর ফোকাস করা হলো ওর। প্রভাত নিজের চোখ দুটো বন্ধ করল আর মুহূর্তের মধ্যে স্মরণ করল মর্তলোকের নরাধম বকাসুরকে। কারণ আজ তার যোগ্যতা প্রমাণের দিক। দর্শকেরা এতক্ষণ অল্পেশের নিম্নমানের অভিনয়ে বিরক্ত হয়ে উঠেছিল। তারা শোরগোল করছিল অনেক আগের থেকেই। প্রভাতের কানে এলো কে যেন দর্শকদের মধ্যে থেকে বলে উঠেছে, এই কাকতাড়ুয়াটাকে হাঁটাও তো। সাথে সাথে হাসির রোল খেলে গেল দর্শকদের মধ্যে, ঠিক যেমন সেদিন তাকে দেখে সাত্তকী করেছিল। তবে আজও রাগ হলো না, বরঞ্চ ও একবার পৈশাচিকভাবে হেসে উঠল। এমন হাসি ইতিপূর্বে কেউ কোথাও শোনেনি। এ যেন নরকের কালকুহকের ধ্বনি। সাথে সাথে দর্শকদের মধ্যে একটা হিমশীতল নিস্তব্ধতা। প্রভাত নিজের ঘাড় বেঁকিয়ে বলতে শুরু করল, হে নন্দদুলাল, শোনো এই ত্রাহি ত্রাহি রব, আপনার শান্তির নীড়ে আজ কেন এই কলরব? পরিত্রাণ হেতু এথা নগরবাসী চঞ্চল, স্বয়ং ঈশ্বরের উপস্থিতি সত্ত্বেও আজ আমি সমুজ্জ্বল। কালান্তক কীট আমি নরাধম, অধর্মের বীজ আমি সত্যের সমন। দেবতা নই আমি নরকের অসুর, আমি মর্তের নরাধম, অসুর শ্রেষ্ঠ বকাসুর। তারপর একটা বিকট চিৎকার করে সে হাসতে লাগলো। দর্শকদের মধ্যে যেন খেলে গেল একটা ভয়ের স্রোত। যারা মিনিট কয়েক পূর্বেও ভেবেছিল সিট ছেড়ে চলে যাবেন, তারাও কেমন জানি ভয়ে সিটিয়ে বসে পড়ল। সাথে ব্যাক স্টেজে সবাই বিহ্বল দৃষ্টিতে চেয়ে রয়েছে প্রভাতের দিকে। এ যেন সত্যিই বকাসুরের আবির্ভাব হয়েছে। প্রভাতের যেন মাথার ঠিক নেই। ওর হাসির জোরে পুরো থিয়েটারের প্রতিটা কোণ যেন কাঁপতে শুরু করেছে। খানিক পরেই মথুরাবাসীর নিহত করার সিন। তাই সাত্তকী উঠে গিয়ে নিজের পাঠ শুরু করল। আর সাত্তকীর গলার স্বর পেতেই প্রভাতের মস্তিষ্কের প্রতিটা স্নায়ুতে ছড়িয়ে পড়ল সহস্র উল্কার তেজ। নিজের উপর নিয়ন্ত্রণ রাখা দুঃসাধ্য হয়ে উঠল ওর পক্ষে। মনে হলো এই বকাসুরের শরীর যেন চিরে ফেলতে চায় ওকে। ওর শোণিত পান করে তবেই তৃপ্ত হবে সে। রাগে সে থরথর করে কাঁপতে শুরু করলো। আর সেই মুহূর্তে সে অনুভব করলো একটা শিহরণ, যেটা আজ বকাসুরের মুখোশ পরার মুহূর্তে ওর হয়েছিল। সে স্পষ্ট বুঝতে পারল গালের কালো দাগটার থেকে একটা অনুভূতি হচ্ছে, সেটা প্রতিশোধ চাইছে তার কাছে। সেটা যেন বলতে চাইছে, অনেক হলো এই নীতিবাক্য, এবার থাক। আর সেটা অনুরোধের স্বর মোটেও ছিল না, এ যেন বকাসুরের নির্দেশ। এক লহমায় স্টেজের এত লোকের শব্দ, মিউজিক, এমনকি সাত্তকীর গলার আওয়াজ অবধি সে আর শুনতে পেল না। বরং সে দেখল একটা ভ্রম। সুদূর কলকাতার থিয়েটারের গণ্ডি ছড়িয়ে সে যেন কয়েক মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছে তার গ্রামে। সেখানে তার মায়ের চোখের জল, তার বোনের হতাশায় শুকনো মুখ, আর মোড়লের লোকেদের বিদ্রূপের আওয়াজ ওর কানের পর্দা যেন ফাটিয়ে দিচ্ছে। তারা যেন সমবেতভাবে হাসছে বা কাঁদছে ওর দিকে তাকিয়ে। সে অনুভব করল নিজের বুকের মধ্যে একটা চাপা হতাশা যেন অজগর সাপের ন্যায় ধীরে ধীরে ওর হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ করতে এগিয়ে আসছে। এই অমানুষিক কষ্ট সে যেন আর সইতে পারছে না। সে সত্যিই পরিত্রাণ চায়,
কিন্তু হতাশায় জর্জরিত মানুষের কাছে আলো পৌঁছানোর পূর্বে যুগে যুগে অন্ধকার আগে উপস্থিত হয়েছে যে তারা শেষ চেষ্টা করেছে মানুষকে নরধম করার। এবারেও তার অন্যথা হয়নি। প্রভাতের শুভ বুদ্ধির উদয় হওয়ার পূর্বে মস্তিষ্কের কোনো এক গভীরতম কক্ষ থেকে যেন স্বয়ং ডাক দিল বকাসুর। ফিসফিসিয়ে কিন্তু কাষ্ঠ কঠিন সেই নীরস ধ্বনি খিলখিল করে হেসে উঠেছে প্রভাতের অন্তরে। সে বলল, কে নরাধম? এই অবিচার যুগে যুগে যারা সহ্য করে থাকে তারা। প্রভাত নিথরভাবে স্টেজে দাঁড়িয়ে আছে। ওর রোলের কথা ও যেন সব ভুলে গিয়েছে। সে বকাসুরের পোশাকে দরদর করে ঘামতে থাকে। মনে মনে ভাবে, এই বকাসুরের শব্দ কার? এর গলা যে উত্তরে সেই স্বর হেসেই চলেছে। খানিক পরেই সে বলে ওঠে, হ্যাঁ, আমি তোমার মধ্যেই আছি প্রভাত। এই স্বর তোমার, আর আমি যে একান্তই তোমার নিজস্ব, তোমার একমাত্র সখা। নিজের মানসিক এই টানাপোড়েনে প্রভাত রীতিমতো সন্ত্রস্ত। তার কয়েক মুহূর্ত পূর্বে দুর্দান্ত এন্ট্রিতে লোকজন যেমন খুশি হয়েছিল, এবার ওর পুতুলের মতন দাঁড়িয়ে থাকা দেখে তারা আবার চিৎকার জুড়েছে। এদিকে সাত্তকীর মুখ যেন এই মুহূর্তে ওর কাছে পৃথিবীর সব থেকে বীভৎস মুখ বলে মনে হলো। আর ক্ষণে ক্ষণে সেটা যেন বদলে যাচ্ছে সেই সব মানুষের মুখে যারা প্রভাতকে সারা জীবন নিচু করেছে, ওকে অপমান করেছে। নিজের মস্তিষ্কের এই ভ্রমে সে যেন এক দিগ্ভ্রান্ত পথিক, আর ওর উদ্ধারকারী ওকে বারংবার বলছে, ওকে শাস্তি দাও প্রভাত, ওকে শাস্তি দাও, চরম শাস্তি দাও। রাগে নিজেকে আর সম্বরণ করতে পারল না সে। এ যেন এক অসহ্য ঘৃণা, এর থেকে হয়তো মুক্তি নেই। মাথায় শুধু দামামার মতন কথাগুলো ঘুরপাক খাচ্ছে, ওকে শাস্তি দাও প্রভাত, ওকে শাস্তি দাও। ব্যথায় কেঁপে উঠল সে, আর না চাইতেই উঠে এলো ওর ডান হাতটা। সেটাই লাগানো স্টিলের নখগুলো যেন কয়েক শতাব্দী ধরে তৃষ্ণার্ত। আর আজ যেন সেই চির অপেক্ষিত দিন। হয়তো ত্রিনাথবাবু বুঝতে পেরেছিলেন কিছু একটা অঘটন ঘটতে চলেছে, তাই ইশারাতে তিনি গার্ডদের ইঙ্গিত করতে যাবেন, কিন্তু সেই সুযোগ তিনি পেলেন না। যতক্ষণে সিকিউরিটি গার্ডরা প্রভাতকে ধরবে, তার আগেই সে ধূমকেতুর মতন ছুটে গিয়ে সাত্তকীর গলায় বসিয়ে দিল নিজের ধারালো নখ। এমনকি গার্ডরা ওকে মাটিতে ফেলে চেপে ধরতে গিয়ে যখন ওর বকাসুরের মুখোশ ভেঙে গিয়েছিল, ত্রিনাথবাবু কাঁপতে কাঁপতে দেখেছিলেন তখন ও আর সেই নাম না জানা গাঁয়ের ছেলে প্রভাত ছিল না। ডান দিকের কালো দাগটা ভীষণ ভীষণ রকম বিশ্রী দেখাচ্ছিল, সাথে কষ বেয়ে ঝরছিল রক্ত মেশানো শ্লেষ্মা। কিন্তু তাতে কিছু যায় আসেনি। সে তখন এক পূর্ণ মানসিক রোগী। সে প্রলাপ করছিল ত্রিনাথবাবুর উদ্দেশ্যে, দেবতা নই আমি অসুর, আমি মর্তের নরাধম বকাসুর। আর সাথে সেই আসুরিক হর্ষধ্বনি, যেটা শুধু ত্রিনাথবাবু নয়, পুরো সাম্ব আর কোনো দিন ভুলতে পারেনি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন প্রয়াস সাথে নিয়ে।
নমস্কার।